পার্লামেন্টারি ডেমোক্রেসিতে বিএনপি সত্যি সত্যি কিছু অভিনব জিনিস ইন্ট্রোডিউস করছে, যেমন সংসদ নেতা উপস্থিত থাকা অবস্থায় স্যার বলছেন, মানে স্যার সালাউদ্দিন আহমেদ বলছেন ইয়েস আমি সংসদ নেতার পক্ষে বলছি, আমার পরে উনি বললে বলবেন, মানে ব্যাপারটা এরকম। হ্যাঁ, তো মানে সংসদ নেতা উপস্থিত থাকা অবস্থায় সংসদ নেতার পক্ষে আরেকজন কথা বলেন, এটা আমাদের পার্লামেন্টারি ডেমোক্রেসিতে আগে দেখা যায়নি। তো এটা সম্ভবত তাদের দলীয় সিদ্ধান্ত। যত বিতর্কিত কাজ, যত অজনপ্রিয় কাজ, যত এই ধরনের কাজগুলো করবেন স্যার, উনি এগুলো ফাইট করবেন। আর আমাদের যিনি প্রধানমন্ত্রী তিনি জেস্টার পলিটিক্স করবেন, মানে নির্বাক থাকবেন, নিজের পানি নিজে খাবেন, সিনেমা দেখবেন, হেঁটে যাবেন, ওই মানে বিভিন্ন জনের সাথে কোলাকুলি করবেন, ঈদ মুবারক জানাবেন, এগুলো করে তিনি একটা জেস্টার পলিটিক্সের মধ্যে থাকবেন। কিন্তু এটা একটা অত্যন্ত, আমি বলবো যে পপুলিস্ট বটে, কিন্তু খুবই নিম্ন স্তরের পপুলিজম হবে, কারণ এটা দিয়ে আপনি পার পাবেন না জনাব তারেক রহমান। বাংলাদেশ যে জায়গায় গেছে গণ অভ্যুত্থানের পরে, বাংলাদেশের মানুষের, এখানকার তরুণদের অ্যাসপিরেশন, ডেমোক্রেটিক অ্যাসপিরেশন এমন জায়গায় গেছে, তারা আপনাকে তাড়িয়ে বেড়াবে, যে আপনি কখন গণভোট বাস্তবায়ন করার আগ পর্যন্ত তারা আপনাকে তাড়িয়ে বেড়াবে। এই ব্যাপারে আপনি কথা না বলার আগ পর্যন্ত তারা কিন্তু আপনাকে ছাড়বে না। আপনি নির্বাচনের আগে গণভোটের পক্ষে হ্যাঁ বললেন, এখন থেকে সালাউদ্দিন আহমদ বলে যে এখানে নাকি একটা প্রতারণা হয়েছে, তো তখন আপনারা বোঝেন নাই? আপনারা কি বলতে চান যে আপনাদের যিনি প্রধানমন্ত্রী, তিনি প্রধানমন্ত্রী হওয়ার আগে না বুঝে গণভোটের পক্ষে বলেছেন? নিজেদের প্রধানমন্ত্রীকে তো অপমান করতেছে। তখন বললেন যে, তখন এত প্রশ্ন কেউ তারা কিন্তু তোলে নাই যে এই প্রশ্নের মধ্যে সমস্যা। তারপরে যে আরেকজন ব্যারিস্টার সাহেব আছেন, ব্যারিস্টার পার্থ, অত্যন্ত জ্ঞানী মানুষ, তিনি 1 বছর আগে দেখলাম বললেন যে জনগণ একদিন এই সংবিধান ছুঁড়ে ফেলে দেবে। এখন তিনি বলতেছেন জনগণ ছুঁড়ে ফেলে দিলে নাকি, এটা বললে নাকি এটা পরাজয়ের গ্লানি মনে আসে। তো আমি একটা শোতে বললাম, আমাকে বলতেছে যে আমি বললাম বেগম খালেদা জিয়াও তো বলেছে, পার্থ তো বলেছে সংবিধান ছুঁড়ে ফেলার কথা, কারণ না ওনারা রূপক অর্থে বলেছেন। তা আমি বললাম যে আমরা কি বলেছি এইভাবে ছুঁড়ে ফেলে দিব? আপনারা তো আক্ষরিকভাবে বলেন। তা আমি বললাম যে আমরা আক্ষরিকভাবে বলি মানে কি আমরা সংবিধানকে এইভাবে ফেলে দিব? আপনি কি এটা মনে করেন যখন আমরা বলি যে সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়া হবে, তখন কি আমরা সংবিধানটা হাতে নিয়ে এইভাবে করে ফেলে দিব? মানে ওনাদের আমাদের সম্পর্কে ধারণা এটাই, ওনারা বললে রূপক আর আমরা বললে আক্ষরিক অর্থে। এখন আক্ষরিক অর্থে হোক আর রূপক অর্থেই হোক, আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, আইয়ুব যখন এখানে একটা সামরিক স্বৈরাচার, আইয়ুব যখন একটা অগণতান্ত্রিক স্বৈরাচারী সংবিধান প্রণয়ন করেছিল 62 সালে, যেটার কোনো পলিটিক্যাল লেজিটিমেসি ছিল না, তখন এখানকার ছাত্র সমাজ, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ওই সংবিধান পুড়িয়ে দিয়েছে। বাংলাদেশকে সেদিকে যদি নিয়ে যেতে না চান, তাহলে সংস্কার না সংশোধনী। দফার মধ্যে লিখে রেখেছেন সংস্কার, এখন বলেন সংস্কার বলতে কিছু নাই। স্যারের যে কত জ্ঞান, ফলে ভালোই যদি জনগণের অধীনে না থাকেন, যদি সংসদীয় স্বৈরতন্ত্র কায়েম করতে না চান, এবং যদি গণতান্ত্রিকভাবে জনগণের ম্যান্ডেট না মেনে দেন, তাহলে আমি গতকালকে একটা আলোচনায় বলেছি, এটাই আমার শেষ কথা, যে আওয়ামী লীগ হলো সফল বিএনপি, আর বিএনপি হচ্ছে ব্যর্থ আওয়ামী লীগ। আওয়ামী লীগ কেন সফল বিএনপি? কারণ বিএনপি যা যা করতে চেয়েছে, ক্ষমতা কক্ষিগত করা এবং এই সমস্ত কিছু, তারা কিন্তু করতে পারে নাই। তারা রাস্তা দেখিয়েছে, ওই রাস্তায় সফলভাবে আওয়ামী লীগ হেঁটেছে। আর বিএনপি হলো ব্যর্থ আওয়ামী লীগ, মানে আওয়ামী লীগ হতে চায় কিন্তু পারে না। ফলে এই যে সফল বিএনপি তথা আওয়ামী লীগের পরিণতি আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা ব্যর্থ আওয়ামী লীগ তথা বিএনপি, আপনাদের কি হবে আমরা কিন্তু বলতে পারি না। আমরা শুধু আল্লাহর কাছে এই মানে আরজ জানাতে পারি যে আপনাদের যেন আল্লাহ পাক দ্রুততম সময় হেদায়েত দেয় এবং ঘুষ দেয়, তাতে করে আপনারা বাংলাদেশের মানুষের, তরুণ সমাজের এই মুহূর্তের পালসটা বুঝতে পারবেন। যদি বুঝতে না পারেন, তাহলে আপনাদের কপালে বা আপনাদের নসিবে কি আছে তা কিন্তু আমরা জানি না। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সারোয়ার তুষারকে চমৎকার আলোচনার জন্য। প্রিয় উপস্থিতি, আপনারা লক্ষ্য করেছেন আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের এই প্রোগ্রামের সম্মানিত আলোচক রাজীব আহমদ, বিশেষ প্রতিনিধি সমপাঠ। আমরা আমাদের আয়োজনের পক্ষ থেকে সম্মানিত অতিথিকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য উপস্থাপন করবেন ফাহিম মাসরুর, সমন্বয়ক গণভোট বাস্তবায়ন নাগরিক ফোরাম। ফাহিম মাসরুরকে আজকের এই অনুষ্ঠানে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম সকলকে। প্রথমে একটু পার্সোনাল ইমোশনের কথা বলি। আমি নিজে ঢাকা ইউনিভার্সিটির একজন ছাত্র। এই পাশে যে কলা ভবন, সেখানেই আসলে 7 বছর অতিবাহিত করেছি। তো প্রতিদিনই মজুর ক্যান্টিনে আসা হতো। তো মজুর ক্যান্টিনের সামনে দেখতাম যে প্রচুর রাজনৈতিক ছাত্র নেতারা কথা বলতো। তো যেহেতু ছাত্র রাজনীতি করিনি, কখনো সেই সুযোগ হয়নি। বাট কালের পরিক্রমায় আজকে এখানে দাঁড়িয়ে মজুর ক্যান্টিনের সামনে কথা বলছি, এটা আসলে একটা মানে কিছুটা স্মৃতির এবং কিছুটা মানে পার্সোনাল লেভেলের একটা ইমোশনাল ব্যাপার।
সেই পার্সপেক্টিভেই যদি বলি, আমার ব্যক্তিগতভাবে যখন আমরা 90s-এর সময় আমরা ছাত্র ছিলাম ঢাকা ইউনিভার্সিটি, তখন কিন্তু আপনারা জানেন যে দেশত্যাগ বিরোধী আন্দোলন হলো, তারপরে 90-এর গণঅভ্যুত্থান হলো, তারপরে আজকে যেরকম আমরা একটা বিশাল অ্যাসপিরেশন নিয়ে একটা আকাঙ্ক্ষা নিয়ে এসেছি, তখনও কিন্তু এরকম একটা আকাঙ্ক্ষা ছিল। এনিওয়ে, বাট তখন কিন্তু আবার আরেকটা ব্যাপারও ছিল আমাদের, মানে ইনক্লুডিং মাইসেলফ, বলেন আমি নিজেও বলবো, আমাদের মধ্যে বা আমাদের অনেক সুশীল সমাজের মধ্যে এক ধরনের একটা ব্যাপার ছিল যে ছাত্র রাজনীতি আসলে খারাপ, ছাত্র রাজনীতি বন্ধ করা উচিত, ছাত্ররা কেন রাজনীতি করবে। ওই একটা পর্যায়ে কিন্তু আমাদের মতো অনেকেই, আবার বলি ইনক্লুডিং মাইসেলফ, আমরা কিন্তু ওই ন্যারেটিভটা ওন করতাম যে না, ছাত্ররা রাজনীতি কেন করবে, রাজনীতি করবে বড়, রাজনীতি করবে যাদের 40-50 বছর বয়স, ফর্মাল রাজনীতি। তো এই জিনিসটা সামহাও আমরা দেখতাম যে আসলে অনেকেই আসলে এই দেশের মধ্যে ঢুকে গেছে। বাট এই ঢুকতে ঢুকতে আমরা দেখতাম কি, মানে বিরাজনীতিকরণ, আমাদের ইয়াং জেনারেশনকে বিরাজনীতি করা হচ্ছে যে রাজনীতি করা খারাপ। এবং এর বেনিফিটটা আমরা দেখেছি যে শেখ হাসিনা এবং তার ফ্যাসিস্ট দল, তারা কিন্তু এই বেনিফিটটা নিয়েছে। 15 বছর কিন্তু তারা মানে ভালোই নিজেদেরকে, মানে নিজেদের মতো করে এই রাজনীতি এবং সবকিছু কন্ট্রোল করতে হবে। বাট আমরা দেখলাম যে জুলাইয়ে 2024-এ এই ছাত্র রাজনীতিরাই, এই ছাত্ররাই পার্টিকুলারলি এই ঢাকা ইউনিভার্সিটির এই ক্যাম্পাস থেকে আমরা দেখলাম যে এক ধরনের স্কুলিঙ্গ তৈরি হলো, যেটা আসলে আমাদের হিস্ট্রি পাল্টে গেল। তো আমরা যারা একসময় মনে করেছিলাম ছাত্র রাজনীতি, জাতীয় পর্যায়ে ছাত্র রাজনীতি এটা ভালো জিনিস না, আমরা উই আর হ্যাপি দ্যাট উই হ্যাভ বিন প্রুভেন রং। আমি মনে করি যে বাংলাদেশের আসলে হিস্টরি দেখায়, যেভাবে 71-এ দেখিয়েছিল, যেভাবে 90-এ দেখিয়েছিল, এবং সেভাবেও 24-এ দেখা গেল যে আলটিমেটলি আমাদের ট্র্যাডিশনাল মানে সিনিয়র রাজনীতিবিদরা বা মেইন স্ট্রিম রাজনৈতিক পার্টিগুলো এই সোসাইটাল চেঞ্জ বা রাষ্ট্র রাজনীতি সমাজ চেঞ্জের জন্য আসলে দে আর নট ক্যাপাবল না। আলটিমেটলি আমাদের এই তরুণরাই আমাদের জাতিকে, রাষ্ট্রকে সঠিক পর্যায়ে রাখার জন্য, ড্রাইভ করার জন্য দে আর দ্য মেইন ড্রাইভার। এবং দ্যাটস ওয়াই আই পার্সোনালি সেলুট এই ঢাকা ইউনিভার্সিটির এই ক্যাম্পাসে যারা 2024-এ নেতৃত্ব দিয়েছে। 2024-এ নিজেদের অনেকে আহত হয়েছে, অনেকে নিহত হয়েছে। অফকোর্স ঢাকা ইউনিভার্সিটি না, আমরা জানি এখানে প্রাইভেট ইউনিভার্সিটি, মাদ্রাসা স্টুডেন্ট অনেকেই, বাট মেজরিটি হচ্ছে যারা এখানে আছেন সেই কম বয়সী তরুণরা, তাদেরকে আসলে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আসলে অনেকে বললো, আমার ধারণা লিগাল পার্সপেক্টিভে তারার তো যেরকম বললো, এখানে কৃষিমণির ভাই আছেন, রাজীব আছেন, ওনারা আমার থেকে অনেক বেশি ওই জায়গার উইতে কথা বলবে। তো আমি আসলে ঠিক লিগাল পার্সপেক্টিভে যতটা কথা বলবো তার থেকে বেশি হয়তো মানে পলিটিক্যাল পার্সপেক্টিভে বলতে চাই। আমি একটা জিনিস, গতকাল আমি এনসিপি একটা প্রোগ্রামে গেছিলাম, তখন একটা জিনিস বলেছি যে আমি খুশি যে আসলে এই প্রোগ্রামগুলোতে এখন আসলে জুলাই সনদ বলা হয় না, এটা আসলে তুষারও বলল যে আমার কাছে আসলে সংস্কার বলতে আমি এখন আর জুলাই সনদকে মনে করি না, কেননা জুলাই সনদ থেকে আরো অনেক বড় জিনিস কিন্তু আমাদের দেশের 70% লোক কিন্তু আমরা জুলাই সনদের উপর কাঁপিয়ে আমরা কিন্তু একটা রায় দিই, সেটা হচ্ছে কি গণভোটের গণরায়। জুলাই সনদটা এখানে যারা ছিলেন, শিশিরমণির ভাই, সারোয়ার তুষার বা এরকম অনেকে 2-3 মাস ধরে রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে ঐক্যমত্য কমিশনের মধ্যে দিয়ে একটা সনদ তৈরি করে। বাট এই সনদটা কি এনাফ ছিল? কারণ এর তো আসলে কয়েকজন মিলে 30টা দল মিলে করে, এই 30টা দল মিলে অনেক কিছুই করতে পারে, কিন্তু সেটা তো আমরা মানে কেন মানব? এই যে কেন মানব সেটার জন্যই কিন্তু আসলে গণভোট করা হলো, যে না ঠিক আছে ওনারা একটা
ড্রাফট করেছে, ওনারা একটা প্রস্তাব দিয়েছে, ড্রাফট করবো না, ওনারা একটা প্রস্তাব দিয়েছে এবং সেই প্রস্তাবটা জনগণের সামনে তুলে ধরা হয়েছে। কারণ এট দ্য এন্ড অফ দ্য ডে জনগণ তো আসলে সবচেয়ে বড় সার্বভৌম ব্যাপার, তাই না? জনগণ যদি ইচ্ছে করে তবে এরকম হতে পারতো জুলাই সনদের উপরে যেই গণভোটটা করা হয়েছে, যে প্রস্তাবগুলি করা হয়েছে, জনগণ মনে করতে পারে যে না এই জিনিসগুলো আমরা পছন্দ করি না, তারা এটাকে ফেলে দিতে পারতো। মানে না ভোটে তো জয় দিতে পারত, কেউ তো না ভোট দিয়েছে, বাংলাদেশের প্রায় 30% মতো লোক তো না ভোট দিয়েছে। কিন্তু ঘটনাটা তো আসলে সবচেয়ে বড় সত্য সেটা হচ্ছে 70% লোক, প্রায় 70% লোক না ভোট দিয়ে এই জুলাই সনদটাকে ভিন্ডিকেট করেছে, মানে এটাকে অ্যাপ্রুভ করেছে। তো আমরা জানি যে আসলে অ্যাপ্রুভ না করা পর্যন্ত, হ্যাঁ, যেমন সে আপনারা বিকাশে অনেকক্ষণে করেন, একটা ওটিপি আসে, ওটিপি দেওয়ার পরে আপনি নিজে একটা অ্যাপ্রুভ করেন, একটা পেমেন্ট অ্যাপ্রুভ করেন, মানে আপনি নিজের ওনারশিপ নিয়ে কোনোটাকে অ্যাপ্রুভ করছেন। আপনি যদি পাসওয়ার্ড চেঞ্জ হয় অনেক কিছু, তাই না, আপনি একটা ইমেল পান, এটাকে অ্যাপ্রুভ করেন। তো সেভাবে আমরা অ্যাপ্রুভ করেছি, জনগণ 69% লোক অ্যাপ্রুভ করেছে। এই অ্যাপ্রুভালের উপরে তো কোনো কথা থাকতে পারে। মানে কালকে আমি বলছিলাম 51% বলছে যে একটা দল ভোট করেছে, ফাইন, কংগ্রেচুলেশনস। কিন্তু 69 যে 51 থেকে প্রায় 18, মানে 18 বেশি, এই ম্যাথমেটিক্সটা তো মনে হয় আমার কাছে মনে হয় আজকের ক্লাস 1-এর ছেলেপেলেরা। অতএব সেই জায়গাটাতে আসলে অঙ্ক দিয়েও যদি আপনারা এটা করতে চান, অফকোর্স 69% ইজ মাচ হায়ার দেন 51%। তো সেই জায়গাতে আসলে কোনো কথা থাকতে পারে না। তো এর সাংবিধানিক মানে ব্যাপারটা, অন্যান্য ব্যাপারগুলো অফকোর্স এখানে যারা আইনের এক্সপার্ট আছেন তারা বলবে। তো সেই জায়গাটা আমার কাছে মনে থাকবে আমরা মানে সবার উপরে আসলে এই জুলাই সনদের উপরেও আসলে আমার এই গণভোটের ব্যাপারটাকে দিতে হবে। কারণ জুলাই সনদটা হয়তো একটা ফিলোসফিক্যাল বেস দিয়েছে, কিন্তু সাংবিধানিক বা মোরাল বেসটা কিন্তু আসলে দিয়েছে আসলে গণভোট। আমি আরেকটা জিনিস দিয়ে শেষ করবো, যেটা আসলে সংস্কার নিয়ে আমরা কথা বলছি, আমরা নিজেরাও গত কয়েকদিন বেশ কিছু প্রোগ্রাম করেছি। একটা অত্যন্ত মানে আক্ষেপ এবং হতাশার ব্যাপার যে বর্তমান সরকার বা বর্তমান সংসদ এই যে 133টার মতো অধ্যাদেশ হলো, এই 133টা অধ্যাদেশের মধ্যে শুধুমাত্র 4টা অধ্যাদেশ, আপনারা জানেন 4টা অধ্যাদেশকে বাতিল বলে প্রস্তাব করা হয়েছে, বাতিল করা হোক প্রস্তাব করা হোক। এবং এই 4টা অধ্যাদেশ কিন্তু আসলে মেইন হচ্ছে আমার বিচার বিভাগের ক্ষেত্রে, বিচার বিভাগের স্বাধীনতার রিলেটেড। একটা হচ্ছে যে বিচার বিভাগের জন্য স্বতন্ত্র সচিবালয়, আর একটা হচ্ছে বিচারক নিয়োগ প্রক্রিয়া। এই 133টার মধ্যে সরকার কেন, আমার কাছে মনে হয় যে সরকার কেন এই 4টাকেই টার্গেট করবে, সেটাই আসলে সবচেয়ে ভয়ের জায়গা। আমরা জানি যে, এবং দেখবেন গত পরশুদিনও বোধহয় এই কয়েকজন বিচারকদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে, 20-25 জনের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে বোধহয় কোনো কথাবার্তা হচ্ছিল, সেটাকে কিন্তু তাদেরকে প্রশাসনিকভাবে তাদেরকে চিঠিও দেওয়া হয়েছে যে কেন তারা এই হোয়াটসঅ্যাপ গ্রুপে এই ধরনের কথা বলবে। দ্যাট মিনস কি, আমরা কি আবারও আগের জায়গায় ফিরে যাচ্ছি যেখানে, কারণ আমরা সবাই জানি এখানে জানার জন্য বড় কোনো এক্সপার্ট দেওয়ার দরকার নেই, রাষ্ট্রের তিনটা বিভাগ আছে, তাই না? একটা হচ্ছে এক্সিকিউটিভ বিভাগ, সরকার, যাদেরকে আমরা নির্বাচিত করেছি। আরেকটা হচ্ছে আইন বিভাগ, সংসদ সদস্যরা যারা আলোচনা করে আইন পাস করে। আরেকটা হচ্ছে আমার বিচার বিভাগ। এই 3টা বিভাগই কিন্তু আলটিমেটলি সোসাইটিতে বা রাষ্ট্রে এক ধরনের ব্যালেন্স রাখে। এখন এই 2টা বিভাগ কিন্তু অলরেডি বর্তমান যে সরকার তার আন্ডারে, একটা হচ্ছে তাদের এক্সিকিউটিভ, তারাই কন্ট্রোল করছে, এবং আইন বিভাগও তারাই কন্ট্রোল করছে। কিন্তু আরেকটা বিভাগ, যে বিচার বিভাগ, এটাকেও তারা কেন কন্ট্রোল করতে চাচ্ছে, সেই প্রশ্ন কিন্তু আমাদের করতে হবে। আমি আমার একটা আশঙ্কা প্রকাশ করেছি, গত কয়েকদিন আমি একটা আশঙ্কা প্রকাশ করছি যে আমরা জানি যে আমাদের, আমি শেষ করবো, 1 মিনিট শেষ করবো। আমরা জানি যে আমাদের যে গত 15 বছরে যেই ব্যাপারটা, মানে মেইন রাজনৈতিক জায়গাতে আসলে আন্দোলনটা হয়েছিল, সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার আন্দোলন। এবং এই তত্ত্বাবধায়ক সরকার আন্দোলনের ক্ষেত্রে কিন্তু একটা বড় ব্যাপার ছিল যে কে হবে তত্ত্বাবধায়ক, এই কারণে আসলে তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারগুলো মানে এক রাজনৈতিক দলগুলো মানে বাতিল করে দিয়েছিল। আপনারা জানেন জাস্টিস হাসানের ব্যাপার, যে বিচার বিভাগকে সামহাও এটাতে ইনভলভ করলে অনেক ধরনের কম্পিটিশন তৈরি।
তো সেই ক্রাইসিস তৈরি হয়। সেই জায়গা থেকে কিন্তু আমরা সবাই মিলে চেয়েছিলাম এবং রাজনৈতিক দলগুলো ইনক্লুডিং বিএনপিও এটা তারা এগ্রি করেছিল বিচার বিভাগ থেকে এই তত্ত্বাবধায়ক সরকার যারা হবে বিচার বিভাগ থেকে এখানে যাতে বিচার বিভাগ এখানে ইনভলভ না করে। কিন্তু আবার ওই ত্রয়োদশ সংশোধনী একটা আদেশের মাধ্যমে রায়ের মাধ্যমে সেটা কিন্তু আবার চলে আসছে। বাট যদি অন্য কোনো কিছু সংস্কার না হয় তাহলে কিন্তু সেটাই আবার চলে আসবে। সেক্ষেত্রে আবার বিচার বিভাগের যে প্রাক্তন বিচারপতি বা শেষ আপিলেট ডিভিশনের বিচারপতি প্রধান বিচারপতি কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবে 2030 সালে। আমার আশঙ্কা আসলে এই বিচার বিভাগকে কন্ট্রোল করা বা বিচার বিভাগকে ইনফ্লুয়েন্স করা এটার পিছনে কি আসলে আগামী যে নির্বাচন হতে যাবে আজ থেকে 4.5-5 বছর পরে সেটা কি আসলে এক ধরনের আমরা কোনো আলামত পাচ্ছি কিনা। তো সেই জায়গাটা আমার মনে হয় অফকোর্স চিন্মণির ভাইরা আছেন ওনারা ভালো বলতে পারবেন। বাট আমার কাছে মনে হয় অ্যাটলিস্ট আমরা অলরেডি আমরা বুঝে গেছি যে ওনারা বেশিরভাগ সংস্কার করবেন, কিন্তু বিচার বিভাগ এবং হিউম্যান রাইট নিয়ে আসলে যেই সংস্কারগুলি হচ্ছে সেগুলোকে আপনারা কাইন্ডলি মানে বাধাগ্রস্ত করেন না। কারণ আলটিমেটলি আপনারা জানেন যে এই জিনিসগুলো বাধাগ্রস্ত করলে জনগণ কিন্তু আপনাদের ইন্টেন্ট নিয়ে বা আপনাদের আসল উদ্দেশ্য নিয়ে প্রশ্ন করা শুরু করবে। এবং আজ থেকে আমরা জানি যে শেখ হাসিনাও মনে করেছিল যে কোনো কিছু চেঞ্জ হবে না। শেখ হাসিনার মতো এত পরাক্রমশালী রাজনৈতিক নেত্রী পরাক্রমশালী দেশের সহায়তা নিয়েও কিন্তু থাকতে পারেন। তো সেই জায়গাটা আমার কাছে মনে হয় আপনারা আশা করি ভুল পথে পা দিবেন না, সঠিক পথে আসবেন এবং জনগণকে সাথে নিয়ে রাজনীতি করবেন। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ফাহিম মাসরুর ভাইকে। আপনারা লক্ষ্য করেছেন আমাদের মাঝে বেশ কিছুক্ষণ ধরে উপস্থিত রয়েছেন আমাদের আজকের এই আলোচনার সম্মানিত অতিথি আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আফরুজ্জামান ফুয়াদ ভাইকে আমাদের আজকের প্রোগ্রামের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আজকের আলোচক সমকালের বিশেষ প্রতিনিধি রাজীব আহমেদ ভাইকে আজকের আয়োজনে বক্তব্য পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ আপনাদেরকে সবাইকে এবং স্বাগত। আমি তো রাজনীতির লোক না, এত লোকের সামনে কখনো বক্তৃতা করি নাই। মাঝে মাঝে গোল টেবিলে বলি, কিন্তু এরকম খোলা জায়গায় কোনোদিন বক্তৃতা করার অভিজ্ঞতা নাই। তো এই কারণে বক্তৃতা করতে একটু অসুবিধা হতে পারে, অস্বস্তিও হইতে পারে। তো রাজনীতি যারা করেন তারা লাখ লাখ হাজার হাজার বক্তৃতা করেন। আমি সিম্পল কয়েকটা বিষয়ে বলবো, এবং যেহেতু আমি সাংবাদিকতা করি, রাজনৈতিক বক্তব্য আমার কাজ না। আমি শুধুমাত্র জুলাই সপ্তাহের যে প্রণয়নের প্রক্রিয়া ছিল, যে দীর্ঘ জার্নি ছিল 9 মাসের, সেটা আমি রিপোর্টার হিসেবে খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি।